হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ধাতুবিদ্যার 4 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমার সঙ্গে আলোচনা করব ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী বা ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী জারণ বিজারণ কি, ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী সেইটা আলোচনা করব। সেখান থেকে অক্সিজেন অপসারণ দ্বারা জারণ বিজারণ সেইটাও আলোচনা করব। আর শেষে যেটা আলোচনা করছে হচ্ছে গোল্ডস্মিথের যে জারণ বিজারণ পদ্ধতি, যে কীভাবে আমরা ধাতু নিষ্কাশন করি গোল্ডস্মিথের অক্সিজেন বিজারণ দ্বারা, অক্সিজেনকে অপসারণ দ্বারা, সেইটাও আলোচনা করব। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখে নাও কী আছে এখানে। প্রথমে লিখেছি কি, তোমার হেডিং দাও জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব। তাহলে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে আমরা জারণ বিজারণ বুঝবো। প্রথমে কি জারণটা, আমরা প্রথমে এর মধ্যে আলোচনা করবো কি জারণ জিনিসটা কি, জারণ কাকে বলে। ওকে, আমরা যতটুকু জানি এই সম্পর্কে ততটুকু আমাদের নলেজে রাখবো। তা সত্ত্বেও এটা আমরা একটা বেসিক থেকে, যেন আমরা প্রথম থেকে শিখছি এইভাবে আমরা এটা বুঝে নেবো একটু, তারপর সেটার সঙ্গে ম্যাচ করবো, দেখবে অনেকটাই সহজ তোমার কাছে মনে হবে। তো জারণটা কি আমরা বলতে পারি, সংজ্ঞাটা আগে লিখে দিই, তারপর আমরা বলছি যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন হচ্ছে দু প্রকার আমরা জানি, ক্যাটায়ন অ্যানায়ন, মানে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন হতে পারে। তাহলে কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে। ওকে, ব্যাপারটা আমি যেভাবে তোমাদের পড়াচ্ছি, যেইভাবে হেডিং দিয়ে যেভাবে তোমাদের বলছি সেইভাবেই করবে। দেখবে যদি এইভাবে খাতাটা রেডি করে, দেখবে খাতাটা এত সুন্দর তোমার তৈরি হয়ে যাবে, বইটা আর পড়তে লাগবে না। ওকে, তাহলে তোমার সুন্দর খাতাটাকে নোট আঁকা তোমার একটা তৈরি হয়ে যাবে। সেই জন্য আমি যেভাবে লিখছি, যেভাবে পয়েন্ট দিচ্ছি সেভাবে লিখবে আর জিনিসটা ভালো করে বুঝবে। তাহলে জারণটা কি, সংজ্ঞাটা কি বললাম, তা যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন, মানে কোনো পরমাণু ছাড়া কোনো একটা নিস্তরিত পরমাণু আছে একদম নর্মাল অবস্থা, বা কোনো একটা আয়ন আছে। আয়ন দুই প্রকার হতে পারে, হয় নেগেটিভ আয়ন নাহলে পজিটিভ আয়ন, বা দু রকম আয়নই হতে পারে, হয় পজিটিভ না নেগেটিভ। তাহলে আয়ন হচ্ছে দুই প্রকার, ক্যাটায়ন আর অ্যানায়ন, বা নেগেটিভ আয়ন পজিটিভ আয়ন। আর একটা হচ্ছে কি নর্মাল একটা পরমাণু। তার কোনো নিস্তরিত বা নর্মাল একটা পরমাণু বা কোনো অ্যানায়ন থেকে বা কোনো ক্যাটায়ন থেকে যদি ইলেকট্রন বর্জন হয়ে যায়, মানে ইলেকট্রন অপসারিত হয়ে যায় বা ইলেকট্রনকে বাইরে বের করা হয়, তা বা ইলেকট্রন ত্যাগ হয়, তাহলে সেটাকে বলো আমরা জারণ। তাহলে এই কোনো পরমাণু বা কোনো আয়ন যখন একটা ইলেকট্রন বর্জন করে, তখন সেই পরমাণু বা আয়নটা কী হয়, জারিত হয়। এটা ভালো করে মনে রাখবে। কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয়। ওকে, নিজে জারিত হয়। তার মানে যখনই কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে, তখন সে নিজে জারিত হয়। তাহলে আমরা দেখব যে কিভাবে একটা পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে সেটার রূপ কেমন হয়, আর আয়নগুলো থেকে, ক্যাটায়ন বা অ্যানায়ন থেকে। তাহলে প্রথম আমরা লিখি কোনো পরমাণু থেকে যেন ইলেকট্রন বর্জন হয়। এক্সাম্পল নিয়ে নিই, এগুলো হচ্ছে এক্সাম্পল আকারে আমরা বলতে পারি। তাহলে এক্সাম্পল নিয়ে নিই আমরা, উদাহরণ, এটা আমরা উদাহরণ আকারে বলতে পারি। উদাহরণ আকারে প্রথম হচ্ছে কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জন, কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জনের মাধ্যমে জারণ। ওকে, তাহলে প্রথম আমরা এই উদাহরণটা দিয়ে নিই। তাহলে কী বলতে পারি, সোডিয়াম ধরলাম, সোডিয়াম একটা পরমাণু আছে। তা সোডিয়াম পরমাণু যখন একটা ইলেকট্রন বর্জন করবে, তখন হচ্ছে কি Na+ হয়ে যাবে। কারণ একটা ইলেকট্রন নর্মাল নিস্তরিত পরমাণু ছিল, সেখান থেকে একটা ইলেকট্রন যদি বেরিয়ে, আমরা এখানে পজিটিভ দিতে পারি, পজিটিভ ই, বা এখানটাও বলতে পারি নেগেটিভ ই, মানে এখান থেকেও নেগেটিভ ই দিচ্ছি, মানে হচ্ছে কি এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। আর যদি এখানে পজিটিভ দিয়ে দিই তাহলে এখানে দিতে হবে না, একই জিনিস। ওকে, এই দুটো একই ব্যাপার। কিছু বই হয়তো এরকম থাকতে পারে যে এই ইকুয়েশনটাকে লিখেছে এইভাবে, সোডিয়াম
মাইনাস ই Na প্লাস। এর মানে হচ্ছে কি সোডিয়াম থেকে বা সোডিয়ামের বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে আর সোডিয়াম প্লাস হয়েছে, বা এটাকে এভাবে লিখতে পারি যে সোডিয়াম হচ্ছে সেখান থেকে Na প্লাস প্লাস ই, এইটা বেরিয়ে গেছে। ওকে, এটা বলতে পারি। আর কি বলতে পারি দেখো নাও, তাহলে আমরা বলতে পারি কি দেখো ক্যালসিয়াম আছে, সেখান থেকে দুটো ইলেকট্রন বা Ca, আমরা জানি কি ক্যালসিয়াম হয় কি Ca+2 দুটো হয়, বাইরের কক্ষে দুটো ইলেকট্রন বেরিয়ে যেতে পারে, তাহলে সেটা বলতে পারি কি কটা ইলেকট্রন বেরিয়ে যায় 2e, তা দুটো ইলেকট্রন বেরিয়ে যেতে পারে। আর কি বলতে পারি এখানে, আর একটা বলতে পারি অ্যালুমিনিয়াম থেকে 3টে ইলেকট্রন যদি বেরিয়ে যায় অ্যালুমিনিয়াম +3, তাহলে হচ্ছে 3টে ইলেকট্রন। তাহলে এইভাবে দেখেন কোনো পরমাণু, সোডিয়াম পরমাণু, ক্যালসিয়াম পরমাণু, অ্যালুমিনিয়াম পরমাণু, এখান থেকে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে, সেই যে সোডিয়াম +1 হয়। ক্যালসিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যেতে পারে, সেটা হচ্ছে ক্যালসিয়াম 2+2 হয়। আর অ্যালুমিনিয়াম থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে যায়, অ্যালুমিনিয়াম 3+। তাহলে 1, 2, 3টে এইভাবে ইলেকট্রন বেরিয়ে যেতে পারে। তাহলে এগুলো সবই কি হচ্ছে, জারিত হয়েছে, ইলেকট্রন বেরিয়ে গেছে। এবারে অ্যানায়ন বা ক্যাটায়ন থেকে যদি হয়, আমরা প্রথমে ক্যাটায়নটা ভাবি, তাহলে কোনো ক্যাটায়ন থেকে, এটাকে পরমাণু না বলে ক্যাটায়ন, কারণ 3টে কেস থাকতে পারে, ক্যাটায়ন আর অ্যানায়ন। তাহলে কোনো ক্যাটায়ন থেকে ওকে, ক্যাটায়ন মানে হচ্ছে কি সেটা ক্যাথোডের দিকে যে দৌড়াবে, ক্যাথোডের যে নেগেটিভ, তাহলে নেগেটিভ দিকে কোন আধান দৌড়ায়, একটা যদি পজিটিভ কোনো আধান থাকে, ওকে, পজিটিভ কোনো দণ্ড থাকে, সেখানে কি চলে আসবে, নেগেটিভ আধান দৌড়াবে। আর যদি কোনো নেগেটিভ একটা দণ্ড থাকে, ধর নেগেটিভ আধান আছে, তা সেদিকে কী আসবে, পজিটিভ, তাহলে নেগেটিভ দণ্ডকে বলি আমরা কি ক্যাথোড। তাহলে ক্যাথোডের দিকে কে আসবে, ক্যাটায়ন। এর ভালো করে নামগুলো মনে রাখবে, ক্যাথোডের দিকে আসবে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নের আধান কী হবে, পজিটিভ হবে। তাহলে ক্যাটায়ন কী হবে, পজিটিভ হবে। তাহলে আমি বলছি কোনো ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জনের মাধ্যমে জারণ। তাহলে ক্যাটায়ন থেকে নিয়ে আমরা প্রথমে, সেটা আমরা উদাহরণ হিসেবে বলতে পারি Cu+, ওকে, Cu+ আছে, তা Cu+ থেকে যদি আর একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তা Cu+2 হতে পারে, ওকে, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। আর কি বলতে পারি এখান থেকে Fe+2, ওকে, Fe+2, তা সেখান থেকে যদি আমার একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে Fe+3 হতে পারে, +e। তা দেখে নাও, তাহলে এই দুটো আমি কেস বলতে পারি। কপার Cu থেকে Cu+1, এটা হচ্ছে ক্যাটায়ন, কারণ পজিটিভ আধান আছে বলে, বা পজিটিভ আয়ন বলে, সেখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে, তাহলে Cu2+ হয়ে যাবে, বা +2 হয়ে যেতে পারে। Fe2+, এখানে যদি আর একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে Fe+3 হতে পারে, ওকে। তাহলে যে ক্যাটায়ন থেকে যদি অ্যানায়ন বলি, তাহলে এটাকে আমি যদি লিখছি কি অ্যানায়ন, তাহলে অ্যানায়ন থেকে ইলেকট্রন বর্জনের মাধ্যমে জারণ। তাহলে দেখে নাও, মানে নেগেটিভ থাকবে, ওকে। অ্যানোড হচ্ছে কি অ্যানোড, ভালো করে কনসেপ্টটা রাখো। পজিটিভ দণ্ডকে বলা হয় কি, যে এই ব্যাপারটা কনসেপ্টটা তোমার তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার আছে, ওখানে ক্লিয়ার করে দিয়েছি যে ক্যাথোড কোনটা, অ্যানোড কোনটা, মানে ক্যাটায়ন অ্যানোড সব বলেছি, ওকে। তাহলে অ্যানোড কোনটা বলা হয়, যে পজিটিভ দণ্ডকে বলা হয় অ্যানোড, ওকে। অ্যানোডের দিকে যে আধান দৌড়াবে সেটাকে বলে অ্যানায়ন। তাহলে পজিটিভ দিকে কোন আধান আকৃষ্ট হবে, নেগেটিভ আধান। তাহলে নেগেটিভ আধানগুলো পজিটিভ দিকে হবে, বা নেগেটিভ আয়নগুলো কোথায় যাবে, অ্যানোডের দিকে। তাহলে যেইগুলো যাবে সেগুলো বলা হয় অ্যানায়ন বলা হয়, অ্যানায়ন। তাহলে এখানে কি অ্যানায়ন বলতে পারি আমি, S2-, ওকে, বা -2, S2- বা -2 বলতে পারি। এখান থেকে এই যে দুটো ইলেকট্রন বর্জন করে, তাহলে S শুধু সালফার হয়ে যাবে, +2e, দুটো ইলেকট্রন বর্জন করেছে। আর একটা হতে পারে কি ক্লোরিন, Cl-2 দিলাম এখানে। তাহলে দুটো ক্লোরিন আয়ন থেকে, অ্যানায়ন থেকে যদি দুটো ইলেকট্রন বর্জন হয়ে যায়, তাহলে কি Cl2+2e, এটা হয়ে যেতে পারে, ওকে। তাহলে দেখেন কত ইজি ব্যাপার। আর একটা হতে পারে কি, যদি এরকম থাকে যে O2- দুটো আছে, তা সেখান থেকে যদি আমার 4টে ইলেকট্রন বেরিয়ে যায়, কারণ দুটো O2 পরমাণু থেকে, দুটো O পরমাণু থেকে দুটো করে যে 4টে ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এটা হবে কি O2+4e। তাহলে এখানে কটা ইলেকট্রন বেরিয়েছে, 4টে, এখানে দুটো, এখানে দুটো। তাহলে এই ইলেকট্রন কি বর্জন করেছে, তাহলে এইগুলো অ্যানায়নগুলো কি করেছে, ইলেকট্রন বর্জন করেছে। তাহলে এইগুলো সবই কি জারিত হয়েছে। তাহলে এখানে কি ঘটেছে, জারণ ঘটেছে। এগুলো সবই হচ্ছে জারণ। তাহলে সিম্পল ব্যাপার কি, আমরা সহজভাবে কি বুঝবো, কোনো পরমাণু বা কোনো আয়ন, সেটা ক্যাটায়ন হতে পারে বা অ্যানায়ন হতে পারে, যদি ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন বর্জন করে, সেটা হচ্ছে জারণ ঘটেছে, সেটা জারণ, ওকে। সেই প্রক্রিয়াকে জারণ বলবো। আর পরমাণুটার বা আয়নের কি হয়েছে, জারিত হয়েছে, নিজে জারিত হয়েছে, ওকে।
তো আশা তোমার এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট যেটা আলোচনা করছে সেটা বিজারণ। এই একই কনসেপ্টে বিজারণটা জিনিসটা কি এবার বুঝে নাও। জারণটা বুঝতে হলে বিজারণটা আরও সহজ, একই জিনিস তো, সেই জন্য বিজারণটা কঠিন লাগবে না। তাহলে বিজারণ, ওকে, তোমার নেক্সট হেডিং দাও কি এর মধ্যে, বিজারণ। তাহলে বিজারণ জিনিসটা কি, যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন, হয় আয়ন পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে, বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। তাহলে এখানে কি হবে, কোন একটা পরমাণু থাকবে, সে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাবে, সেটা নেগেটিভ আয়ন হয়ে যেতে হবে। যদি কোনো নেগেটিভ আয়ন থাকে, সে একটা ইলেকট্রন গ্রহণ করার পর কি হবে, সে নর্মাল পরমাণু হয়ে যাবে। সোজা কথা, বা ক্যাটায়ন যদি থাকে তাহলে এখানে দেখে নাও, এটা হচ্ছে নেগেটিভ না, এটা পজিটিভ, ধরো এখানে এটা হচ্ছে ক্যাটায়ন হবে। তাহলে এটা যদি অ্যানায়ন হয়, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয়, তাহলে অ্যানায়ন -2 হয়ে যাবে। তার সোজা কথা আছে, কোনো পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটার কী হবে, বিজারণ হবে। আর নিজে পরমাণু বা আয়নটি নিজে বিজারিত হবে। তাহলে এখানে বলতে পারি, তাহলে এখানে তোমরা লিখে নিতে পারো, কোনো পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে পরমাণু বা আয়নটি নিজে বিজারিত হয়। ওকে, নিজে বিজারিত হয়। তাহলে এর উদাহরণটা দেখে নেব আমরা। তাহলে এর উদাহরণ কী হতে পারে দেখে নাও। উদাহরণ প্রথম কি দেখব আমরা, কি কোনো পরমাণু থেকে যদি হয়, কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ। তাহলে আমরা কি বলতে পারি এখানে, তাহলে ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সেটা কি হবে, ক্লোরিন মাইনাস হয়ে যাবে। আর এখানে বলতে পারি কি, ব্রোমিন ধরলাম, ব্রোমিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় সেটা কী হবে, Br মাইনাস হয়ে যাবে। এটা প্রত্যেকটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে। আর এখানে বলতে পারি কি, অক্সিজেন যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে O-2 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা দেখো না পুরো নর্মাল পরমাণু ছিল, এরা কোনো আয়নও ছিল না, ক্লোরিন, ব্রোমিন, অক্সিজেন। প্রথমটা কী হয়ে যাবে, এর হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণের প্রবণতা থাকতে পারে, তাহলে সেখান থেকে ক্লোরিন -1 হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রন করলে ক্লোরিন -1, ব্রোমিন একটা ইলেকট্রন গ্রহণ করলে ব্রোমিন -1, অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলে অক্সিজেন -2 হয়ে যাবে। তার দেখেন প্রত্যেকটাই হচ্ছে কী হচ্ছে, এখানে ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে কি বিজারণ হবে, তাহলে এখানে সবই বিজারণ ঘটেছে। এবার আমরা যদি বলি ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন দ্বারা যদি বলি কোনো ক্যাটায়ন ইলেকট্রন, তাহলে এখানে ক্যাটায়ন লিখছি, এখানে একটু মুছে দিচ্ছি এটা। কোনো ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ক্যাটায়নের ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ। তাহলে ক্যাটায়ন কী হতে পারে দেখে নাও, তাহলে সোডিয়াম প্লাস, ওকে, সোডিয়াম প্লাস আছে ক্যাটায়ন, এটা সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে কী যাবে, সোডিয়াম, নর্মাল সোডিয়াম হয়ে যাবে, দেখুন। ওকে, নেক্সট দেখে না Mg +2 হয়, এর প্রবণতা আছে +2। তাহলে এই যদি Mg2+ যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে কী হয়ে যায়, Mg হয়ে যায় নর্মাল। আর যদি অ্যালুমিনিয়াম নিই, অ্যালুমিনিয়াম আমরা দেখেছিলাম কি জারণের ক্ষেত্রে +3 হয় বা 3+ হয়। তাহলে 3+ বা +3 যদি তিনটে ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে অ্যালুমিনিয়াম হয়ে যায়। তাহলে এখানে কত ব্যাপার, মানে তাহলে আমরা কীভাবে করলাম দেখে নাও। তাহলে এগুলো হচ্ছে সবই হচ্ছে কি ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে নর্মাল সোডিয়াম, নর্মাল Mg বা নর্মাল অ্যালুমিনিয়াম হতে পারে, মানে বিজারণ হয়ে নর্মাল আলাদা করে ধাতু উৎপন্ন করতে পারে। তাহলে এইগুলো সবই, এইগুলো ক্যাটায়নগুলো সোডিয়াম, Mg বা অ্যালুমিনিয়াম প্রত্যেকটাই ইলেকট্রন গ্রহণ করেছে বলে এগুলো সবই বিজারণ হয়েছে, প্রক্রিয়াটা বিজারণ প্রক্রিয়া। আর সোডিয়াম নিজে কি হয়েছে, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। ওকে, তাহলে আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট জানো যে ক্যাটায়নের আর একটা উচ্চ যোজ্যতা বিশিষ্ট,
যেমন দেখে না Fe3+, SN4 এইগুলোর ক্ষেত্রে দেখে নাও। তাহলে আমি লিখছি এখানে উচ্চ ক্যাটায়ন, উচ্চ যোজ্যতা বিশিষ্ট, উচ্চ যোজ্যতার ওকে উচ্চ যোজ্যতার ক্যাটায়নের ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হচ্ছে বিজারণ। সেটা হতে পারে কি দেখে নাও Fe+3 ওকে, একটা ইলেকট্রন গ্রহণ করলে কী হয়ে যাবে, এটা Fe+2 দেখে নাও। ইলেকট্রন একটা যাই গ্রহণ করেছে, নেগেটিভ প্রবেশ করেছে, তার পজিটিভ একটা গায়েব হয়ে যাবে, তাহলে সেখানটায় +3 থেকে +2 হয়ে যাবে। আর একটা হতে পারে কি SN+4 ওকে, SN+4 যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে কী হবে SN+2 হয়ে যাবে। তাহলে এদের যোজ্যতা কি দেখে নাও 3, 4, তাই না? তাহলে উচ্চ যোজ্যতা বিশিষ্ট ক্যাটায়ন যেগুলো থাকে তারাও ইলেকট্রন গ্রহণ করে বিজারণ হয়ে এটা বিজারণ প্রক্রিয়াতে আর নিজে বিজারিত হয়ে যায়। তার নেক্সট আমরা আলোচনা করবো যেটা হচ্ছে কি অ্যানায়ন। কোনো অ্যানায়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে দেখে নিই অ্যানায়নগুলো কী আছে। তাহলে কোনো অ্যানায়ন ওকে, অ্যানায়ন কী হতে পারে দেখে নাও অক্সিজেন মাইনাস দিলাম O-1, তাহলে এই যদি একটা ইলেকট্রন গ্রহণ করলে কী হচ্ছে দেখে নাও O-2, অক্সিজেন -2 হচ্ছে। আর কি MnO4 মাইনাস প্লাস ইলেকট্রন যদি গ্রহণ করলে তাহলে এটা কী হয়ে যাবে দেখে নাও MnO4 -2। তাহলে এইগুলো সবই হচ্ছে কি অ্যানায়ন। তাহলে অক্সিজেন অ্যানায়ন, MnO4টা অ্যানায়ন। তাহলে এরা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে, মানে ইলেকট্রন গ্রহণ করে আবার নেগেটিভ আয়নই রয়ে যাচ্ছে। তো দেখে নাও এখানে টোটালটা তোমার দেখলাম যেটা জারণ বিজারণটা কিসের দ্বারা দেখলাম যে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে সবই ইলেকট্রনের আদান প্রদান। তাহলে ইলেকট্রন সেটা আয়ন হতে পারে বা সেটা নিস্তরিত পরমাণু হতে পারে। সোজা কথা কোনো আয়ন বা কোনো পরমাণু যখন ইলেকট্রন বর্জন করবে তখন সেটা জারণ হবে, প্রক্রিয়াটা জারণ হবে, আর সেই পরমাণুটা বা আয়নটি নিজে জারিত হয়ে যাবে। যখন কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করবে তখন কি প্রক্রিয়াটা বিজারণ হবে আর পরমাণু বা আয়নটি নিজে বিজারিত হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট এবার আমরা আলোচনা করব যে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারক বিজারক, এটা যে জারণ বিজারণ করেছি এবার জারক বিজারক, এটা খুব সহজ দেখে নাও। তাহলে নেক্সট আমরা হেডিং দাও যে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী বা ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী জারক বিজারক। ওকে, তাহলে আমরা শুধু এটা করে দেখি জারণ বিজারণ জায়গায় জারক বিজারক, জারক আর বিজারক সহজই ব্যাপার। মানে এর আগে যেটা যে জারণ বিজারণ বুঝলাম সেটাই, মানে এখানে যেটা বিজারণ ঘটবে সেটা হচ্ছে জারণ, যে বিজারিত করবে। এখানে বলতে হয় জারকের ব্যাপারটা বলতে হয়, যদি জারকটা লিখবো প্রথমে জারক, তাহলে কোনো পরমাণু বা আয়ন, যদি কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, তাহলে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় তাকে জারক বলে। ওকে, তাকে জারক বলে। তা জারক কাকে বলবো? কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত, কারণ ইলেকট্রন গ্রহণ করলে বললাম কি বিজারণ ঘটে, তার নিজে বিজারিত হয় তাকে জারক বলে। আর কি বিজারক, তার কি বিজারক সেটা যে কি কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয় তাকে বিজারক বলে। ব্যাপারটা এবার মেলাও। তাহলে কি যে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় তাকে জারক বলে। তার জারকের কাজ কি অন্যজনকে জারিত করে নিজে বিজারিত হয়ে যাওয়া।
ওকে। আর বিজারক কি করে, বিজারক হচ্ছে কি নিজে জারিত হয়ে অন্যজনকে বিজারিত করে, মানে বিজারকের কাজ কি অন্যজনকে বিজারিত করে নিজে জারিত হওয়া, এটা হচ্ছে জারক বিজারক। তাহলে একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবে। তাহলে ধরলাম Fe3+ প্লাস Sn+2 বা 2+, ওকে 2+, +2 বা 2+ একই জিনিস। তো এখান থেকে ধরলাম এটা ঘটেছে, এটাকে আমি 2 দিলাম। তো এখানে কি হচ্ছে ইলেকট্রন, এটা সমীকরণটাকে আমি একটু নিচের দিকে লিখছি যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটাকে। ধরলাম Fe+3 বা 3+, আমি 3+ দিয়ে লিখছি, 3+ প্লাস Sn2+, ওকে। কী করছে দেখে নাও। তাহলে Fe+3 ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে কি Fe2+ হচ্ছে, আর কি Sn2+ ইলেকট্রন বর্জন করছে, বর্জন করে কি হচ্ছে এখানে Sn+4 হচ্ছে বা 4+ হচ্ছে। দেখেন কি ঘটলো এখানে। তাহলে Fe3+ কি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে +2 পৌঁছালো, আর Sn2 ইলেকট্রন বর্জন করে Sn4 হলো। তার মানে এখানে যদি মেলাই তাহলে 3 × 2 = 6, 2, এখানেও দিতে হবে কি 2, ওকে। তাহলে দেখে নাও এখানে তাহলে 3 × 2 = 6 আর এখানে 2 × 2 = 4, তাহলে কটা ইলেকট্রন বর্জন করেছে এখান থেকে, এখানে কটা ইলেকট্রন গ্রহণ করেছে অ্যাকচুয়ালি +2e, 2টো ইলেকট্রন গ্রহণ করেছে, দেখে নাও। তাহলে এখানে 3 × 2 = 6 দেখে নাও। তাহলে এখানে হচ্ছে 6টা প্রোটন আছে বা পজিটিভ আয়ন আছে, সেখান থেকে 2টো ইলেকট্রন গ্রহণ করে নেয়, তাহলে সেখানে পজিটিভ আয়নের সংখ্যা 2টো কমে যাবে, তাহলে 2 × 2 = 4, 4টে পজিটিভ আয়ন হয়ে যাচ্ছে, ওকে। তাহলে এখানে 2টো ইলেকট্রন গ্রহণ করছে, আর এখানে দেখো পজিটিভ আয়ন 2টো ছিল, এখানে 4টে হয়েছে, মানে এখানে কী হয়েছে 2টো ইলেকট্রন বর্জন করেছে, এখানে -2e। তাহলে এখানে এই প্রক্রিয়ায় কী হচ্ছে 2টো ইলেকট্রন বর্জন হয়েছে, আর এই প্রক্রিয়ায় 2টো ইলেকট্রন গ্রহণ হচ্ছে। 2টো ইলেকট্রন গ্রহণ করার পরে 6টা পজিটিভ আয়নটা কমে গিয়ে 2টো কমে গেছে, কারণ 2টো পজিটিভ আয়নকে নিস্তরিত করে দিয়ে 2টো ইলেকট্রন, তাহলে সেখানে +2 হয়ে গেছে, 2 × 2 = 4 হয়ে গেছে। এখানে Sn2 ছিল, 2টো পজিটিভ আয়ন ছিল, এখানে 2টো ইলেকট্রন আরও বর্জন করেছে, বর্জন করে 4+ হয়ে গেছে, মানে আর 2টো বেড়ে গেছে। তাহলে এখানে কি ইলেকট্রন কি হয়েছে গ্রহণ হচ্ছে, তাহলে এখানে এটা কি হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয়েছে। তাহলে এই প্রক্রিয়া কী বলবো আমরা, বিজারণ। তাহলে Fe3+ কী করেছে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে যদি ইলেকট্রন গ্রহণ করে থাকে তাহলে এটা কি জারক। তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় তাকে কি বলা হয় জারক। তাহলে এখানে কী হবে জারক হবে। তাহলে Fe3 এখানে জারক, তাহলে কি জারক হচ্ছে কি Fe3+, তাহলে Fe3+ হচ্ছে জারক, কারণ এই ইলেকট্রন গ্রহণ করেছে, তাই না। এবার Sn2+ দেখে নাও, ইলেকট্রন 2টো বর্জন করে Sn4+ হচ্ছে। তাহলে যে ইলেকট্রন বর্জন করে, তাহলে এখানে দেখে নাও যে বর্জন করে নিজে জারিত হয় তাকে বিজারক বলে। তাহলে এখানে বিজারক কী হবে, বিজারক হচ্ছে কি Sn2+, কারণ Sn2+ কী হচ্ছে 2টো ইলেকট্রন বর্জন করেছে, বর্জন করে নিজে জারিত হয়েছে, সেই জন্য এটা বিজারক। আর Fe3+ ইলেকট্রন 2টো গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ করার পর তাহলে সেটা নিজে বিজারিত হয়েছে, নিজে বিজারিত, তাহলে এটা হচ্ছে কি জারক। তাহলে Fe3+ হচ্ছে জারক আর Sn2+ হচ্ছে বিজারক, ওকে। তাহলে এটা হচ্ছে, আচ্ছা এই প্রক্রিয়াটা কি বিজারণ প্রক্রিয়া, আর এটা কি জারণ প্রক্রিয়া। এটা হচ্ছে জারণ প্রক্রিয়া, কারণ ইলেকট্রন বর্জন করেছে, এর আগে আমরা আলোচনা করেছিলাম। এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, কারণ এটা ইলেকট্রন গ্রহণ করেছে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের পুরানো যে জারণ বিজারণের ধারণা আছে, সেটা কি কোনো যৌগ থেকে যদি অক্সিজেনকে অপসারিত করা হয় তাহলে সেটা কী বলবো বিজারণ হয়েছে, সেটা বলবো। তো সেই কনসেপ্টটা এখানে লাগাই দেখিনি। তাহলে আমরা সেই পুরনো কনসেপ্টের কারণে এই পুরানো কনসেপ্ট দিয়ে আমরা কি করব ধাতু নিষ্কাশন করব। মেন যেটা এখানে এম, এই চ্যাপ্টার মেন এম বা মেন আমরা যেটা করতে যাই জারণ বিজারণ, এই জন্য এখানে আলোচনা করা হচ্ছে, কারণ বিজারণ পদ্ধতি দ্বারা আমরা ধাতু নিষ্কাশন করব, থার্মিক পদ্ধতি, সেইটার জন্য মেন কনসেপ্টটা এখানে এগুলো আলোচনা করা হচ্ছে। তাহলে আমাদের কি পুরানো ধারণা ছিল কি, তাহলে যে প্রক্রিয়ায় কোনো যৌগ থেকে যে অক্সিজেনকে আংশিক বা সম্পূর্ণরূপে অপসারিত করা হয় তা সেই প্রক্রিয়াকে বলা হয় কি বিজারণ প্রক্রিয়া। এটা লিখে নিই, তারপরে সমীকরণটা তোমার দেখাচ্ছি। তাহলে যে প্রক্রিয়া বলতে পারি, যে প্রক্রিয়ায় অবশ্যই এটা ইলেকট্রনীয় তত্ত্ব নয়, এটা পুরানো জারণ বিজারণের যে পুরানো যে কনসেপ্ট ছিল ইলেকট্রনীয় বাদে সেই কনসেপ্টটা। তাহলে কি বলতে হয় যে প্রক্রিয়ায় কোনো যৌগ থেকে
যৌগ থেকে আংশিক বা সম্পূর্ণ রূপে অক্সিজেনকে অপসারিত করা হয়, তাকে বিজারণ বলে। ওকে, তাকে বিজারণ বলে। ব্যাপারটা ভালো করে মিলিয়ে নাও। কি বললাম? সোজা কথা, যে প্রক্রিয়ায়, যে রাসায়নিক বিক্রিয়ায় বা প্রক্রিয়ায় কোনো যৌগ আছে ধরলাম, সেই যৌগ থেকে যদি আমি অক্সিজেনকে আংশিক বা সম্পূর্ণভাবে অপসারিত করি, মানে সেখানে প্রক্রিয়া বা বিক্রিয়া ঘটানোর পর অক্সিজেন সেই যৌগের সঙ্গে আর থাকবে না, ওকে, অক্সিজেনকে অপসারিত করা হয়, তার সেই প্রক্রিয়াকে বলা হয় কি? বিজারণ প্রক্রিয়া। এখানে এক্সাম্পল দিয়ে দিই, সিইউও কপার অক্সাইড, ওকে, এর সঙ্গে কি H2 বিক্রিয়া করছে, তাহলে কি উৎপন্ন হচ্ছে? Cu প্লাস H2O। তাহলে দেখে নাও, এর সঙ্গে অক্সিজেন ছিল, এখান থেকে অক্সিজেনটা বেরিয়ে গিয়ে কী হয়েছে? কি Cu হয়েছে। তাহলে কোনো মানে যৌগ থেকে যদি অক্সিজেনকে অপসারিত করা হয়, তাহলে সেটাকে কী বলা হবে? বিজারণ। তাহলে এখান থেকে কী হয়েছে? বিজারণ হয়েছে। তাহলে এটা কি প্রক্রিয়া? বিজারণ। তাহলে কপার অক্সাইড থেকে পিওর কপার পেলাম, ধাতু পেলাম। তাহলে এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমার ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে এই বিজারণ প্রক্রিয়ার সাহায্যে আমরা বিভিন্ন যৌগ বা আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে পারি। যেমন কপার অক্সাইড থেকে বিজারণ প্রক্রিয়ার সাহায্যে আমরা কী করলাম? Cu পেলাম। তাহলে অক্সিজেনকে অপসারণ করে। তাহলে এই হচ্ছে এই কনসেপ্ট। আমরা বিভিন্ন যে আকরিক আছে তাকে আমরা সেই আকরিক থেকে মূল যে ধাতু দরকার, সেই ধাতুটা আমরা বিজারণ করে পেতে পারি। এক্সাম্পল তোমাদের দিয়ে দিই। তাহলে মেন কনসেপ্টটা কি? এখান থেকে আমরা মেন চলে আসবো থার্মিট পদ্ধতিতে ব্যাপারটা। তার আগে একটু আলোচনা করি যে আমরা কীভাবে ধাতুগুলো পাবো। সেটা যে কি, যে এখানে হচ্ছে কি ধাতুগুলো পেতে গেলে বিজারণ পদ্ধতিতে কোনো আকরিককে বিজারিত করে সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা তার মূল ধাতুটা পেয়ে যাব। এক্সাম্পল হিসাবে বলতে পারি Fe2O3 থেকে অক্সিজেনকে অপসারণ করে বিজারণ করে সেখান থেকে আমরা শুধু আয়রন পেতে পারি। কার দ্বারা বিজারণ করব? কার্বনের দ্বারা, আর কার্বন মনোক্সাইড কার্বন দ্বারা বিজারণ করতে পারবো, আর কার্বন মনোক্সাইড বা CO দ্বারা আমরা বিজারণ করতে পারবো। তাহলে দেখে নাও, Fe2O3 আমরা জানি এটা আকরিক একটা লোহার। তাহলে Fe2O3 এর সঙ্গে যদি আমি কার্বনের বিক্রিয়া করি তাহলে কী হবে? এটা নর্মাল Fe, আমরা আয়রন নর্মাল পেয়ে যাব, আর কি এখানে কী পাবো? CO পেয়ে যাব। তাহলে এখানে যদি ব্যালেন্স করি, Fe2 আছে তাহলে এখানে 2 দিয়ে দিলাম, এখানে C দেখে নাও O3 আছে 3 আছে, তাহলে এখানে 3 দিয়ে দিলাম, আর এখানেও 3 দিয়ে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তার মানে হচ্ছে Fe2O3 সঙ্গে যদি কার্বন দ্বারা Fe2O3 আকরিককে যদি কার্বন দ্বারা বিজারণ করা হয়, কার্বন দ্বারা বিজারণ করে অক্সিজেনকে অপসারণ করে, তাহলে এই বিজারণ পদ্ধতি কী হচ্ছে? এখানে আমরা যে মূল যে ধাতু আয়রন সেটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানটা হচ্ছে কি দেখো, এখান থেকে আমরা এটা পেলাম। তাহলে এটা কি? বিজারণ। ওকে, তাহলে কি হচ্ছে? আমরা মেন তাহলে কোনো ধাতু যদি পেতে যাই তাহলে কীভাবে কোন পদ্ধতিতে ইউজ করব? সেটা হচ্ছে কি বিজারণ পদ্ধতি। বিজারণ পদ্ধতি কি? অক্সাইড, বিভিন্ন ধাতুর বা আকরিকের বা যৌগের অক্সাইডগুলোকে বিজারণ করে তার অক্সিজেনকে অপসারণ করে মূল ধাতুটা পাবো। এখানে দেখালাম কি একটা Fe2O3কে কার্বন দ্বারা বিজারণ করে Fe পেলাম, আয়রন পেলাম, প্লাস CO পেলাম। তাহলে এইটা হচ্ছে আমার মেন প্রাপ্য Fe, আয়রনটা বা লোহা। ওকে, এইভাবে পেতে পারে। আর যদি CO দ্বারা আমি করি, দেখে নাও Fe2O3 প্লাস CO, তাহলে এটা কী পাবো? দেখে নাও Fe পাচ্ছি আমরা, Fe আর প্লাস CO2। তাহলে এখানে দেখো 2 আছে আর এখানে 3টে আছে। তাহলে একটা কাজ করি, যদি এখানে 3, তাহলে কার্বন দেখে নাও, তাহলে আমি একটা কাজ করি, এখানে 3 দিলাম, দেখে নাও, তাহলে 3 দুগুণে 6, এখানেও 3 দিলাম, তাহলে 3 আর 3 6 মিলে গেল। আর এখানে Fe2 জন্য এখানে 2 দিয়ে দিলাম। ওকে, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে দেখে নাও, এখানেও একটা আকরিক থেকে আমরা একটা ধাতু পেয়ে গেলাম। তাহলে আমরা এই বিজারণ পদ্ধতির সাহায্যে বিভিন্ন আকরিক থেকে মূল ধাতু পেতে পারি। ওকে, এবং সেটা কি? বিভিন্ন যে আকরিকে যে অক্সাইড আছে, মানে অক্সিজেন যে গ্রুপগুলো আছে, সেখান থেকে অক্সিজেনকে অপসারণ করে তার দ্বারা আমি এই ধাতুগুলো পেতে পারি। এবার এই সমস্যাটা মনে রাখবে, এখানে উচ্চ উষ্ণতা লাগে। এই যে প্রক্রিয়াটা, এই বিক্রিয়া হতে গেলে উষ্ণতা কী লাগে? উচ্চ উষ্ণতা। ওকে, এই বিক্রিয়াটি ঘটাতে গেলে কী হতে হবে?
উষ্ণতা বেশি দিতে হবে। তার মানে যেই আমরা যে আকরিককে বিজারণ করে সেখানে যে মূল ধাতু পাচ্ছি, এই প্রক্রিয়া বা এই বিক্রিয়া ঘটাতে গেলে উচ্চ উষ্ণতার প্রয়োজন আছে। তো আমরা কী করছি অ্যাকচুয়ালি, তাহলে এখানে মেন আমরা তাহলে কোনো আকরিক থেকে ধাতু নিষ্কাশন তাহলে কীভাবে করব, সেই আকরিককে সে আকরিক যে অক্সাইড যে গ্রুপটা আছে তাকে এমন একটা মৌলের সঙ্গে যোগ মানে বিক্রিয়াটা ঘটাবো, সেটা কী করবে অক্সিজেনকে যাতে আকর্ষণ করতে পারে, অক্সিজেনের প্রতি আসক্তিটা বেশি থাকবে, তার ফলে হচ্ছে ওই আকরিক থেকে যে অক্সিজেন গ্রুপটা আছে বা অক্সাইড পার্টটা আছে সেটাকে মানে ওখান থেকে অপসারণ করে দেবে, সেখানে মূল ধাতুটা পেয়ে যাব। আর এখানে অবশ্যই উষ্ণতা অনেক বেশি প্রয়োজন আছে। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে কী হচ্ছে থার্মিট পদ্ধতিতে যে লোহা নিষ্কাশন ধাতু নিষ্কাশন করায় সেটা তোমাদের দেখাবো। তা তোমাদের হেডিং দাও কি থার্মিট পদ্ধতি। ওকে, তাহলে এটা থার্মিট পদ্ধতি তোমরা হেডিং দিতে পারো। থার্মিট পদ্ধতি, থার্মিট পদ্ধতির ব্যাপারটা জেনে নাও। তাহলে এটা কী দেখে নাও, ধরলাম এটা একটা আমার চেম্বার আছে, এখানটায় এরকম একটা চেম্বার আছে, এখানটা একটা ফিতে আছে, এখানে এ আছে, আর এখানে আমার মেন গলিত অবস্থায় ধাতুগুলো আছে। এবার এখানে কি করা হয় ব্যাপারটা তোমাদের সবই ডিটেলসে বলবো। তাহলে এখানে দেখে না অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ করা হয়, এই যে থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ করা হয়, কারণ অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি বিশাল আসক্তি আছে। তাহলে এই যে Fe2O3 এতে যে অক্সিজেন পার্টটা আছে এর অ্যালুমিনিয়ামের প্রতি আকর্ষণটা খুব বেশি, মানে অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি আসক্তিটা খুব বেশি হওয়ার জন্য Fe2O3কে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ ঘটানো হয়। বিজারণ করে তাহলে এখানে যে মিক্সারটা থাকে, যে এখানে ধাতু বা আকরিকে বা এর মিক্সার থাকে, সেই মিক্সারটা কী থাকে, এখানে অ্যালুমিনিয়াম থাকে আর Fe2O3 থাকে। ওকে, এটা থাকে। আর এখানে যে ফিতের মধ্যে ঝুলছে দেখা যাচ্ছে, এই ফিতেটা থাকে কি এমজি ফিতে থাকে। আর এখানে যে গোল মধ্যে দেখতে পাচ্ছি এখানে, সেটা থাকে কি যে এমজি গুঁড়ো থাকে, আর প্লাস থাকে কি BaO2 এটা থাকে। তাহলে এখান থেকে মূল ধাতুটা আমার এখান থেকে নির্গত হয়। তাহলে ব্যাপারটা কি ঘটে গেল, তাহলে আমি এখানে বলে দিচ্ছি কী আছে এখানে। তাহলে যে মিক্সচার হিসাবে যে এমজি এখানে বলতে পারি কি যে 3 ভাগ মিক্সার গ্রুপ বা এটাকে একসঙ্গে বলা হয় কি থার্মিট মিক্সচার, এটাকে বলা হয় কি থার্মিট মিক্সচার। ওকে, একে থার্মিট মিক্সচার বলে। তাহলে কি এখান থেকে সমীকরণটাকে লিখে ফেলি, তারপরে আমি ব্যাপারটা তোমার দেখাচ্ছি। তাহলে Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম Al। ওকে, তাহলে এটা কী হচ্ছে দেখো না, Fe উৎপন্ন হবে প্লাস Al2O3। তাহলে এখানে কী হচ্ছে Fe2, তাহলে এখানে আমি 2 দিয়ে দিলাম, অ্যালুমিনিয়াম 2, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, O3 আছে। তাহলে এই দেখানো এটা হচ্ছে কি আমার মূল ধাতু। তাহলে এখানে প্রসিডিউরটা কী হচ্ছে যে Fe2O3 এই আকরিকের সঙ্গে যদি অ্যালুমিনিয়াম বিক্রিয়া ঘটানো হয়, অবশ্যই এখানে উষ্ণতা কত লাগবে 2000 ডিগ্রির মতো, 2000 ডিগ্রি সেলসিয়াস। 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে Fe2O3 বিক্রিয়া ঘটানো হয়, তা সেখান থেকে কী হচ্ছে Fe2O3 বিজারিত হয়ে এটা বিজারণ ঘটবে অবশ্য। ওকে, এটা বিজারণ ঘটবে, তাহলে বিজারণ ঘটবে, তাহলে Fe2O3 বিজারিত হয়ে Fe বা ধাতু বা লোহাতে রূপান্তরিত হয়। তাহলে এই যে মিক্সচারটা হচ্ছে একে বলা কি যে থার্মিট মিক্সচার। তাহলে এই বিক্রিয়াটা ঘটবে কত 2000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে তোমরা কয়েকটা পয়েন্ট লিখে রাখো, সেটা হচ্ছে কি যে থার্মিট মিক্সচারটা কি, থার্মিট মিক্সচার সেটা হচ্ছে কি 3 ভাগ Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম। তার মানে 3 ভাগ Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়ামের মিশ্রণকে থার্মিট মিক্সচার বলা হয়। থার্মিট মিক্সচার বলা হয়, এটা অবশ্যই মনে রাখবো। ওকে, বলা হয়, কারণ বাই চান্স MCQ কোশ্চেন বা 1 নম্বর কোশ্চেন দিতে পারে যে থার্মিট মিক্সচারটা কি বা থার্মিট মিক্সচারে কী কী থাকে, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর Fe2O3 3 ভাগ থাকে Fe2O3 থাকে এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম বা Al থাকে, এটাকে বলা হয় থার্মিক মিক্সচার।
আর কি এই উষ্ণতা, এখানে উষ্ণতা কতটা লাগে 2000 ডিগ্রি সেলসিয়াস, 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লাগে। আর এখানে যে এই যে উষ্ণতা উত্তপ্ত হয় কিসের জন্য, যে এমজি যে ফিতা আছে, এমজি ফিতা, এই এমজি ফিতাতে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই আগুন ধরিয়ে দিয়ে এমজি গুঁড়ো আর PO2 জ্বলতে থাকে, জ্বলে জ্বলে এই উষ্ণতা উৎপন্ন করে। উষ্ণতা উৎপন্ন করার পর এইগুলো যখনই এখানে 2000 ডিগ্রি সেলসিয়াসের মতো উষ্ণতা সৃষ্টি হয়ে যাবে, তখন কী হয়ে যাবে, এদের মধ্যে যে বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটার ফলে এখান থেকে মূল যে ধাতু, এখান থেকে মূল ধাতু Fe গলিত আকারে বেরোবে। কেন গলিত আকার বেরোবে? কারণ এখানে উষ্ণতা 2000 ডিগ্রি সেলসিয়াস, ওকে। তা 2000 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা থাকে, তাহলে সে যে কোনো ধাতুকে গলে যাবে। সেই জন্য এখানে কী করবে, লোহা বা আয়রনটা কী করবে, গলিত অবস্থায় নিচে থেকে পড়বে। এবার এখানে কী হয়, এটা কিসে ব্যবহৃত হয় সেটা ভালো করে মনে রাখবে। তাহলে এটা কিসে ব্যবহৃত হয় সেটা দেখে নাও। এটা অ্যাকচুয়ালি কি, রেল লাইনের যে মানে কোনো জায়গায় রেল লাইন যদি ভেঙে যায় বা হয়ে যায়, সেখানে রেল লাইনকে জোড়া লাগাতে, ধরো এই হচ্ছে আমার রেল লাইন আছে, সেই ভাঙা জায়গাটায় এই আয়রনের গলিত আয়রন দেওয়া হয়, সেই আয়রনটা পুরো এখানে জোড়া লাগায়। তাহলে সোল্ডারিংয়ের কাজে যে অ্যাকচুয়ালি হয় থার্মিট সোল্ডার বা সোল্ডারিংয়েতে কাজে করা হয়। তাহলে কী করা হয়, এরকম দেখে নাও। তাহলে প্রসিডিওরটা কি ভালো করে বুঝে নাও, খুব সহজ, থার্মিট পদ্ধতি বোঝা খুব ইজি ব্যাপার। এখান থেকে প্রায় কোশ্চেন আসে, সেই জন্য এটা খুব সহজে তোমরা করতে পারবে। তাহলে কি, এখানে একটা মিক্সার থাকে, তার মিক্সারের মধ্যে কী থাকে, অ্যালুমিনিয়াম থাকে আর Fe2O3 থাকে। কত ভাগ, 3 ভাগ থাকে Fe2O3, 3 ভাগ Fe2O3 থাকে আর 1 ভাগ অ্যালুমিনিয়াম থাকে। এই মিক্সচারটাকে বলা হয় কি, থার্মিট মিক্সচার। এই থার্মিট মিক্সচারটা এখানে থাকে, তার মধ্যে এমজি গুঁড়ো আর BaO2 একটা থাকে, তার সেইটা কী থাকে, এমজি ফিতার সাহায্যে ঝুলানো থাকে। আর সেখানে কী আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই আগুনটা উৎপন্ন হয়ে যায়, উষ্ণতা যখন 2000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তখন এই বিক্রিয়াটা এখানে ঘটতে থাকে। কী বিক্রিয়া ঘটবে, যেটা দেখানো তোমাদের, এই বিক্রিয়াটা ঘটবে, Fe2Fe হয়ে যাবে প্লাস Al2O3 এটা উৎপন্ন হবে, ওকে। তাহলে এই বিক্রিয়াটা ঘটে আমার ধাতু, যে লোহা যে ধাতু উৎপন্ন হবে, সেই ধাতুটা 2000 ডিগ্রি সেলসিয়াস কি গলিত আকারে থাকবে। তাহলে গলিত অবস্থায় এখান থেকে নিচের দিকে পড়তে থাকবে। যখনই পড়বে, যেখানে ভাঙা জায়গা আছে সেখানটায় গলিতে পড়ে সেটা জোড়া লেগে যায়। একে বলা হয় থার্মিট সোল্ডারিং। এটা সোল্ডারিং কাজে বা কোনো ভাঙা জিনিসের জোড়া লাগাতে কাজে লাগে, ওকে। তা দেখুন, এইটা হচ্ছে তোমার থার্মিট পদ্ধতি গোল্ডস্মিথের। তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো, খুব সহজ ব্যাপার। তো এটা ভালো করে যদি ভিডিওটি দেখে থাকো, অবশ্যই এখানে টোটাল ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো তোমার সেটা অবশ্যই তোমরা জানাবে। কোনো জায়গায় যদি ডাউট থাকে, কোনো যদি বুঝতে অসুবিধা হয়, সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।